আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শর্মিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কারফিউকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নাশকতায় প্রাণ হারানোর চেয়ে পরিস্থিতি শান্ত রাখা জরুরি বলে মনে করেন অনেকেই। কারফিউ 2 ঘন্টা শিথিল থাকার সুযোগে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্য কিনতে এসে এসব কথা বলেন তারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন AR বাদল। দেশ জুড়ে চলছে কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ। এই সুযোগে অনেকে প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বেরিয়ে পড়েন। কারওয়ান বাজারে দেখা যায় 2 ঘন্টায় কেনাকাটা বেড়ে যায়। অনেকেই সরকারের কারফিউয়ের মতো সিদ্ধান্তের প্রশংসা করেন। কারফিউটা দেখা গেছে আজকে যেমন দিছে, এটা আরো কিছুদিন আগে হওয়া উচিত ছিল। যেমন অনেকগুলো প্রাণহানি থেকে আমরা বেঁচে যেতাম, আমাদের অনেকগুলো শিক্ষার্থী বেঁচে যেত। দেখা গেছে এখন অনেক মায়ের বুক খালি হয়েছে, দেখা গেছে এরকম আর হইতো না। অনেকে কারফিউটা আরো আগে দেওয়া উচিত ছিল। কারফিউটা আগে দেওয়া উচিত ছিল, তাহলে জীবনের ক্ষতিটা অনেক কমে যেত, রাষ্ট্রের অনেক সম্পদ অনেক ক্ষতি কম হতো। যে ডিজাস্টার দেখেছি আমার এই 54 বছর, আমি স্বাধীনতা দেখি নাই, কিন্তু এরকম ডিজাস্টার আমি কখনো দেখি নাই। 90-এর আন্দোলনে আমরা আন্দোলন করছি, গঠনমূলক ছিল, কিন্তু এরকম ধ্বংসাত্মক ছিল না। বাজারে আসা অনেকেই জানান, যেভাবে নাশকতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছিল, সে মুহূর্তে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এটাকে আমরা স্বাগত জানাই, এটা দরকার ছিল। অন্তত প্রাণহানি বা এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অধিকার তো কারো নাই। আপনার দাবি থাকতে পারে, কিন্তু রাষ্ট্র সম্পদ তো আমাদের। 2 ঘন্টার মধ্যে তো ঘরে ফিরতে হবে আর কি, এই জন্যই তাড়াহুড়া করে মাছ টাছ কিনে তরকারি কিনবো, কিনে বাসায় চলে যাব। আমি মনে করছি এটা ভালোই হয়েছে, কারণ এখন পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করি। আমরা খুব অস্বস্তির মধ্যে ছিলাম এতদিন। কি হয় আমরা তো সাধারণ মানুষ কিছুই জানি না। এখন একটা যেহেতু আর্মি নামছে, আশা রাখি একটা সমাধানে যাবে এবং ভালো হবে, আশা রাখি। কারণ বুঝতেছিলাম না, আমরাও আপনাদের মতোই ওয়েট করতেছি কি হয়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। নাশকতা ঠেকাতে সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। মধ্যরাত থেকে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। পথে পথে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে হাসপাতাল, গণমাধ্যম সহ জরুরি সেবা এর আওতামুক্ত। রাজধানী সহ বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। সবাইকে সহযোগিতার জন্য মাইকিং করছেন সেনা সদস্যরা। দুর্বৃত্তদের দেখলে গুলি করার নির্দেশ দেওয়া হয়। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। সংঘাত নাশকতা ঠেকাতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনের সহায়তায় পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সাজোয়া যান। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কারফিউ চলবে রোববার সকাল 10টা পর্যন্ত। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। কারফিউর আওতার বাইরে থাকবে চিকিৎসা, গণমাধ্যম সহ সকল জরুরি সেবা। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বের হতে হলে ডিএনপির পাস পাওয়ার আগ পর্যন্ত নিজ নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। যাত্রীদের টিকিট হবে কারফিউ পাস। যে কোনো নাশকতার চেষ্টা করা হলে দুর্বৃত্তদের দেখা মাত্র গুলি করার নির্দেশ রয়েছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সারা দেশে চলছে কারফিউ। বরিশালে দুপুরের পর মাঠে নেমেছে সেনাবাহিনী। সকাল থেকে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। বন্ধ আছে সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল। চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। বন্ধ দোকানপাট, রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। থমথমে পরিস্থিতি মহানগর জুড়ে। সিলেটের মোড়ে মোড়ে সেনাবাহিনীর অবস্থান। থমথমে পুরো নগরী। এদিকে স্বাভাবিক রয়েছে খুলনার পরিবেশ। নগরীর প্রধান সড়ক জনশূন্য হলেও অলিগলির দোকানপাট খোলা। বন্ধ বড় ধরনের যান চলাচল। গাজীপুরের কালিয়াকৈরে কারফিউর জন্য বন্ধ ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক মানুষের চলাচল। তবে রাজশাহী, রংপুর সহ দেশজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
দর্শক, এবার রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কারফিউ জারির পর রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ফারিহা, গত রাত থেকে কারফিউ জারির পর এখন রাজশাহীর যদি পরিস্থিতির কথা বলি তো একেবারেই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সকাল থেকে এখন কিন্তু বিকেল, আমরা মাঠে রয়েছি এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সাধারণ মানুষের যে চলাচল সেটি একেবারেই সীমিত এবং খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু আসলে ঘর থেকে বের হচ্ছে না, এবং যারা আসলে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হয়েছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেই প্রয়োজনের তাগিদটি মিটিয়ে তারা কিন্তু আবার পুনরায় ঘরে কিন্তু প্রবেশ করেছেন। এবং এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে যারা আসলে ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু রাজশাহী যে মহানগরীর বিভিন্ন যে সড়ক রয়েছে বা গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু কঠোর জবাবদিহিতার মধ্যে তাদেরকে আসলে পড়তে হয়েছে। তারা আসলে কেন বাইরে যাচ্ছেন, কি কারণে বাইরে বের হয়েছেন, তাদের প্রয়োজনটা কি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা এখন পর্যন্ত আসলে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদেরকে করেছেন, এবং সেটির যদি সঠিক উত্তর তারা দিতে পেরেছেন তাহলে কিন্তু তারা যাওয়ার যে অনুমতি সেটি কিন্তু গন্তব্যস্থলে সেটি পেয়েছেন। অন্যথায় যদি সঠিক প্রমাণাদি বা প্রশ্নের সঠিক উত্তর যতক্ষণ পর্যন্ত তারা না দিতে পেরেছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে পুনরায় তারা যেখান থেকে আসছেন সেখানে কিন্তু তাদেরকে আসলে ফেরত পাঠানো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে সারা দেশের মতো রাজশাহীতেও বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছিল, তবে আজকে আপনি জানেন যে বৈষম্য যে ছাত্র বিরোধী আন্দোলনের আজকে কোনো ধরনের কর্মসূচি নেই, ফলে তারা কিন্তু আসলে মাঠে নামেনি, ফলে পুরোটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তাদের আসলে দখলে রয়েছেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকা এবং মোড়ে কিন্তু আমরা দেখেছি যে চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু এটি আসলে যদি কথা বলি পুরো সড়কের চিত্র এবং পুরো এলাকার চিত্র এবং ভেতর যদি আমি কথা বলি বিভিন্ন পাড়া মহল্লার, তাহলে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছে তারা এক ধরনের বলা যায় যে উৎসুক জনতা, তাদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে আসলে কারফিউটা কি বা কারফিউটা কেমন পালন হচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন মোড়ে আসলে জটলা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে যখন তারা দেখছেন তারা কিন্তু সেখান থেকে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সটকিয়ে পড়ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বিজিবি, র্যাব, পুলিশ মাঠে রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে যে সেনাবাহিনীর সদস্যরা তারা রাজশাহীতে এখন পর্যন্ত টহলে নামেননি বা কোনো জায়গায় অবস্থান করছেন না, কারণ বগুড়ার যে সেনানিবাস রয়েছে সেখান থেকে সেনাবাহিনী দল রাজশাহীতে আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগে আমার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সাথে কথা হয়েছে, তিনি বলছেন তারা আসলে সড়ক পথে রয়েছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে রাজশাহীতে প্রবেশ করবেন। এরপরে আসলে তারা যে অন্যান্য বাহিনী যারা সদস্যরা রয়েছেন পুলিশ, র্যাব, বিজিবি তাদের সাথে সমন্বয়ে আসলে কাজ করবেন এবং তাদেরকে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হবে যে যদি কোনো ধরনের কেউ ধ্বংসাত্মক বা নৈরাজ্য বা কারফিউ ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু সেনাবাহিনী বা অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের কিন্তু কঠোর হাতে আসলে দমন করা হবে, এমনটি কিন্তু আমাকে যিনি রাজশাহী জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু আসলে হুঁশিয়ারির কথা জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে এবং সকলকে কিন্তু আসলে এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু আসলে অনুরোধ জানিয়েছেন এবং তারা বলছেন যে কারফিউ যে আইন রয়েছে সেটি মানতে আসলে সাধারণ মানুষকে তারা আসলে বলছেন। যে সর্বশেষ আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই কারফিউর বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানিয়েছি, তারা আসলে এটিকে আসলে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে গত কয়েকদিন যে অস্থিতিশীল একটা দেশে পরিস্থিতি ছিল, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর প্রতি সদস্যদের প্রতি তাদের এক ধরনের আস্থা রয়েছে, তারা অচিরেই মনে করছে যে দেশে আসলে শান্তি ফিরে আসবে এবং যে সংকটটি হয়েছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে সমাধান হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কারফিউ বিষয় নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সেনাবাহিনী নামার পর চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কি, এছাড়া কারফিউ নিয়ে সাধারণ মানুষ কি বলছে জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভালো। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী গতকাল রাত 12টার পরপরই নেমেছেন এবং সেই সাথে সেনাবাহিনীর সাথে র্যাব, বিজিবি, পুলিশ রয়েছেন। এই তাদের সমন্বয়ে কিন্তু চট্টগ্রামে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি খুবই ভালো এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। যে জায়গাগুলোতে আসলে আন্দোলনকারীরা সবসময় আন্দোলন করে থাকতো সেই জায়গাগুলোতে আন্দোলনকারীরা সকাল থেকে দাঁড়ায়নি, সেখানে পরিস্থিতি স্বাভাবিক।
তবে চট্টগ্রামের জনগণ এই বিষয়টিকে তারা কিন্তু খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা বলেছেন এই সরকারের এই সিদ্ধান্তটা আসলে আরো আগে আসা উচিত ছিল, তাহলে হয়তো যেই জানমালের ক্ষতি হয়েছে সেটা কিন্তু হতো না। এবং বিষয়টিকে খুব ভালোভাবে নিয়েছেন চট্টগ্রামের জনতা। তবে কিছু উৎসুক জনতা আছে যারা আসলে এই কারফিউ এর আগে কখনো দেখেনি, তারা কিন্তু মাঝে মধ্যে বের হচ্ছেন, বের হয়ে দেখার চেষ্টা করছেন। তবে যারা বের হচ্ছেন খুব জরুরি প্রয়োজনে, তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেন বের হচ্ছেন, যদি সঠিক উত্তর দিতে পারছেন তাহলে তারা গন্তব্য যাওয়ার সুযোগ পাচ্ছেন, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে তারা কিন্তু তাদের যে দিক থেকে আসছে সেদিকে তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম 15টি উপজেলা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুধুমাত্র রিক্সা চলাচল করছে এবং খুব জরুরি প্রয়োজনে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন তারা প্রক্রিয়া দিয়েই কিন্তু বের হচ্ছেন। তবে কোথাও কোনো ধরনের যান চলাচল করছে না, শুধুমাত্র অটোরিক্সা চলাচল করছে এবং একই সাথে অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম কর্মীদের গাড়ি চলাচল করছে। আর অন্য কোনো গাড়ি নেই এবং দোকানপাটও বন্ধ রয়েছে এবং একই সাথে সবকিছু এখন এই মুহূর্তে চট্টগ্রামের স্বাভাবিক পরিস্থিতি আছে, একেবারে শান্তশিষ্ট আছে বলা যায় এই মুহূর্তে। হারিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর মহাখালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার দুপুরে সেতু ভবন পরিদর্শনে আসেন সেতু সচিব মঞ্জুর হোসেন। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা 55টির মতো যানবাহন পুড়িয়ে দিয়েছে, ভবনের সামনে ব্যাপক ক্ষতি করেছে বলেও জানান তিনি। ভবনের 4 তলা পর্যন্ত আগুন লাগে, এতে ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ক্ষতি নিরূপণে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান সেতু সচিব মঞ্জুর হোসেন। সে আটকা পড়েছিল ছাদের উপরে, সেটা র্যাবের থেকে হেলিকপ্টারেও তাকে রেস্কিউ করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস পুরো আগুনটিকে নিয়ন্ত্রণে আনার পর রাত 3টার পরে তাকে নামিয়ে এনেছে এবং সে নিরাপদে আছে। শিক্ষার্থীরা নাশকতা সমর্থন করে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, কেউ নৈরাজ্য চালালে সে দায় শিক্ষার্থীদের নয়। শুক্রবার রাতে সরকারের কাছে দাবি পেশ করতে গিয়ে কথা বলেন তিনি। সরকারি কোটা 5% নামিয়ে এনে সংসদে আইন করা, আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার সহ 8 দফা দাবি তাদের। আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার দাবি যৌক্তিক। বিল্লাল হোসেনের রিপোর্ট। শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, শিক্ষার্থীরা সংঘাত ও সহিংসতার বিরুদ্ধে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তাদের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। নিহতদের স্মরণে শনিবার সারা দেশে শোক সভা, কালো ব্যাচ ধারণ ও দোয়া কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আইনমন্ত্রী জানান, কোটা সংস্কার সহ শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করবে সরকার। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দুদিন ধরে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না, স্থবির হয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং। এতে বাজার ও চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা চালু করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। মাহিন আরাফাতের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক।
ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দেয়া আগুনে পড়ে গেছে রাজধানীর মহাখালীতে স্থাপিত ডাটা সেন্টার। এতে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। মোবাইল অপারেটরগুলো বলছে, সরকারের নির্দেশে তারা 4G নেটওয়ার্ক সেবা আপাতত স্থগিত রেখেছে। আর এই দুই কারণে মূলত সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান ও গ্রাহকরা। রাজধানী ঘুরে দেখা যায়, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে হিমশিম খাচ্ছে মানুষ। টাকা মিলছে না অধিকাংশ বুথে। বুথের থেকে টাকা ওঠামো, ওনারা বলতেছে নেট নাই। তো বলছি যে নেট কখন আসবে, আমার তো ইমার্জেন্সি টাকার দরকার। ওনারা বলছে কখন আসবে এটা আমরা বলতে পারবো না। এটিএম বুথ নিরাপত্তায় দায়িত্বরতরা জানিয়েছেন, বুথে ইন্টারনেটের পাশাপাশি টাকা না থাকায় ফিরে যাচ্ছে গ্রাহক। নেটের কারণে তো টাকা তুলতে পারতেছে না মানুষ। যেগুলো তো কোনো বুথের মধ্যে টাকা আছে সেটা তুলতে পারে না নেটের কারণে। যে দু একজন আসতেছে তাকে তো বলা হচ্ছে, তারা চলে যাচ্ছে। হ্যাঁ, নেট আসলে আবার কার্যক্রম শুরু হবে। এদিকে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ সেবাদানকারী দোকান। এতে নগদ টাকার সংকটে পড়েছেন অনেক গ্রাহক। বিকাশ, নগদের সব ধরনের সার্ভিস বন্ধ আছে। সব ধরনের টাকা পয়সা কোথাও থেকে তুলতে পারছি না। এখন সাধারণ মানুষের তো চলতে হবে, সাধারণ মানুষ তো আর এটার বাহিরে না। নগদ টাকা তো সবসময় হাতে থাকে না, ওভারঅল এখন মাসের শেষের দিকে, তো সেক্ষেত্রে এখন ধার কর্য করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। সংবাদ আদান প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হওয়ায় দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ডাক অফিসে পরিদর্শনে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, পুড়ে যাওয়া ডাটা সেন্টার ফের চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের 4G নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায়, ইন্টারনেটটা যাতে চালু করা যায়। সেলিম মালিক, RTV, ঢাকা। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে গতকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড DMTCL। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। জননিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান কোটা আন্দোলনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে ভোগান্তির শিকার নেত্রকোনার হাজারো গ্রাহক। আছে ব্যবহারের তুলনায় বাড়তি বিলের অভিযোগ। গ্রাহক পর্যায় থেকে দীর্ঘদিন অভিযোগ করা হলেও সমাধান হয়নি। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনে নানা অনিয়মের কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। নেত্রকোনা সংবাদদাতা খান রাসেলের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নেই তারের সংযোগ, তবুও চলছে বৈদ্যুতিক মিটার। এমন চিত্র নেত্রকোনা জেলার পল্লী বিদ্যুতের মিটারের। পল্লী বিদ্যুতের এইসব নষ্ট মিটার ব্যবহার করে কপাল পুড়ছে জেলার হাজারো গ্রাহকের। একটি ফ্যান ও একটি বাল্ব ব্যবহার করে যেখানে বিদ্যুৎ বিল 1000 টাকাও ছাড়ায় না, সেখানে এই গ্রাহককে গুনতে হচ্ছে কয়েক হাজার টাকা। 2টা ফ্যান চালাই, 4টা বাতি চালাই, এতে আমার মেতে বিল আয় হচ্ছে 800, পরের মাসে আয় হচ্ছে 2100 টাকা। 2100 টাকার পরে বাদে আয় হচ্ছে 11300 টাকা। এই বিল আমার দেওয়ার মতো সঙ্গে আমার নাই। এই গ্রাহকের মতো শতাধিক গ্রাহকেরও ভুতুরে বিলের অভিযোগ। একটা বাতি, একটা ফ্যান জ্বালাই, হাজার টাকা বিল লাগে। যান শেষ হয়ে যাইতেছে, রিক্সা চালাই একাই, যা বিল জায়গা 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা বিল যায়। বিলগুলোতে আসে মনে হয় এটি মন গড়া বিল, এতে করে সরকারের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বৈষম্যের শিকার হয়ে অনিয়ম তুলে ধরেন। কেবলবিহীন মিটার পালস দিচ্ছে, সেই কারণে হচ্ছে গ্রাহকদের ভুতুরে বিদ্যুৎ বিল আসতেছে। একটা জোনাল অফিসে আগে যদি 40,000 গ্রাহক আমরা পরিচালনা করতাম 12 জন লাইনম্যানে, এখন কিভাবে 1 লাখ গ্রাহক পরিচালনা করি? নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে আমাদের যে পরিমাণ লাইন বন্ধ ছিল সেগুলো চালু করতে গিয়ে আমাদের 10 থেকে 12 জন মিটার রিডার কাম মেসেঞ্জার মৃত্যুসজ্জায় শায়িত হয়েছে। অনেক গ্রাহক আসে, আয়সা দেখা যায় যে আমাদের নানা ধরনের কথা বলে, কটূক্তি করে, কিন্তু আমরা কিছুই বলতে পারি না, কিন্তু এর জন্য তো আমরা দায়ী না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড BREBর দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা বঞ্চিত, দাবি এই কর্মকর্তাদের। পল্লী বিদ্যুৎ সমিতি একটা সার্ভিস কোডের আদালতে চলুক, তারা কিন্তু তাদের সার্ভিস কোড সরকার অনুমোদিত গ্যাজেটেড, আমাদেরটা অনুমোদিত না, আমাদেরটা তাদের বোর্ডে তাদের তৈরি। এমন অবস্থায় পৌঁছে গেছি যে নিম্নমানের মালামাল এবং তাদের লোকবলের ঘাটতির কারণে, আমাদের লোকবলের ঘাটতির কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। উন্নত বিদ্যুৎ সামগ্রী ক্রয় করে পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধের দাবি গ্রাহকদের। ইমরুল কায়েস, RTV।
প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু বাগানের জমিতে বস্তায় আদা চাষ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে। প্রথমে শখের বসে শুরু করলেও ফলন ভালো হয়। এখন 1500 বস্তা চাষ করেছেন এক নারী। তাকে দেখে আগ্রহ বাড়ছে এলাকাবাসীর। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই বছর বস্তায় এবং জমিতে 486 মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 9,72,00,000 টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতবাড়ির আশপাশে বিভিন্ন ফল বাগানের ছায়াযুক্ত স্থানে প্রায় 10,000 বস্তায় আদা চাষ করা হয়েছে। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফিপের আওতায় প্রায় 1320 জন কৃষককে বস্তায় আদা সহ অন্যান্য ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে কৃষকরা বস্তায় আদা চাষ সহ অন্যান্য ফসল চাষে উৎসাহিত হয়। প্রথম বছর চাষ করে অনেক লাভবান হয়েছি। সহজে পরিচর্যা করা যায়, অন্যান্য সমস্যা থেকে সুফল পাওয়া যায়। 15 শতক জায়গার মধ্যে আমি আদা চাষ করছি, ভালোই হয়েছে দেখা যাইতেছে। এটা দেখে আমার মনে হলো আর কি যে এটা আসলে একটা লাভবান। বসতবাড়ির আশেপাশে বা এই যে ছায়াযুক্ত স্থান ফল বাগানের নিচে অনেক খালি জায়গা আছে, ওই খালি জায়গাকে আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। আদার বাগান পরিদর্শনের পাশাপাশি সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। বস্তায় আদা চাষটা আমাদের যে নারী উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। নারীদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও সম্পৃক্ত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমে আসবে। নাদিরা সুলতানা, RTV। জেলা সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।